স্টাডি সেন্টারে সকলকে সুস্বাগত। আগের দিন আমরা দেখো এই এটিওর মানটা 25 ডিগ্রি বার করেছিলাম। আগের ক্লাসটা অবশ্যই ফলো করো এই অঙ্কটা দেখতে হলে। তো আজকে আমরা চলে যাব, আগের দিন আমরা দেখো পার্ট 1 করেছিলাম ক্লাস 10-এর 15 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্যের থিওরাম রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। তো আজকে আমরা পার্ট 2টা দেখে নেব। এই ভিডিওটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে, শেষ 10 মিনিট খুব ভাইটাল ইনফরমেশন দেওয়া আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। প্রয়োগ দিয়েছে, কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক যদি টানা হয় তাহলে সেটি বৃত্তকে বি আর সি বিন্দুতে স্পর্শ করে। তাহলে প্রমাণ করো এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো তাহলে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, একটা বহিস্থ বিন্দু এ, এবার এর ওপর তোমার দুটো, এখান থেকে দুটো স্পর্শক গেছে, ঠিক আছে, এটা বি বিন্দুতে ছেদ করেছে, এটা সি বিন্দুতে ছেদ করেছে। এবার এই এও যোগ করা হয়েছে, এবার বি আর সিও যোগ করা হয়েছে। এবার বি আর সি কে এটা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে এওটা, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এবি ও এসি বৃত্তকে বি এবং সি বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে কি প্রমাণ করতে হবে? এও তোমার বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এবার অঙ্কন, আমরা তাকে একটা অঙ্কন করে নিয়েছি, এ ও যোগ করে নিয়েছি, এ ও যোগ করা হলো। আবার একটা করেছি, বি আর সি যুক্ত করা হলো, যোগ করা হলো। এবার আমরা দেখো প্রমাণে চলে যাব। আমরা কি উপপাদ্য শিখেছিলাম? বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক টানা হয় ওই বিন্দু কোনো বৃত্তের উপর, তাহলে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক টানা যায়, আর ওই দুটো স্পর্শকের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। যেহেতু এবি ও এসি দুটি স্পর্শক, তাহলে এবি সমান এসি হবে, তাই তো? এবার দেখো এই যে তোমার এও রেখাটা, আমরা কি জানি কেন্দ্র বিন্দুগামী যে সরলরেখাটা যায়, তাহলে ওই স্পর্শক দুটির মানে মধ্য সংলগ্ন কোণকে দুভাগে ভাগ করে, তাই তো? সমান দুভাগে ভাগ করে। তাহলে এও তো আমার এই কোণটাকে, অতএব এও তোমার কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক হলে এই কোণটা সমান এই কোণটা হবে, মানে বিএডি সমান হচ্ছে ডিএসি। অতএব কোণ বিএসি বিএডি সমান হচ্ছে ডিএসি, তাই তো? আবার এবার যদি আমার তো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, ডিবিএ আর ডিএসি, তাহলে ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ
ডিএসি থেকে পাই কি পাই? দেখো এডিটা তো সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। 2 নম্বর কি পাচ্ছি? একটা পেয়েই গেছি আমরা অলরেডি, এবি সমান এসি, এটা 2 নম্বর পাচ্ছি। আবার কোনটাও আমরা পেয়ে গেছি, বিএডি সমান ডিএসি। তাই তো? তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। ডিএসসি, তাই তো? তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তোমার এই কোণটা সমান এই কোণটা হবে, তাই তো? তাহলে অতএব কোণ বিডিএ সমান অনুরূপ কোণ কি? এডিসি, তাই তো? এবার দেখো এই বিসি সরলরেখাটার উপর তো এই কোণটা উৎপন্ন হয়েছে। ধরো ডি বিন্দুতে এই এডি সরলরেখাটা নেই, তাহলে এই টোটাল কোণটার মান কত? কোন সরলরেখার উপর বিন্দুর সেই কোণটার মান কত? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ বিডিএ প্লাস কোণ এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার এটা থেকে কি লেখা যায়? দেখো বিডিএ সমানই তো তোমার এডিসি, কোণ বিডিএ প্লাস কোণ এডিসি মানেই তো তোমার বিডিএ, তাহলে বিডিএ বসিয়ে দিচ্ছি, বিডিএ সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে লেখা যায় 2 কোণ বিডিএ সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা দেখো আমি এখানে করছি, হ্যাঁ। তাহলে কোণ বিডিএ সমান কত? 180/2 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিডিএ সমান আমার 90 ডিগ্রি আমি পেলাম। তাহলে বিডিএ সমানই তো তোমার এডিসি, তাহলে অতএব কোণ এডিসি সমান 90 ডিগ্রি। তাহলে এটা আমার 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের যেহেতু এটা সর্বসম ত্রিভুজ হয়েছে, যেহেতু ত্রিভুজ ডিবিএ সর্বসম তোমার ডিএসি, তাহলে আমি বলতে পারি বিডি সমান ডিসি। অতএব বিডি সমান অনুরূপ বাহু ডিসি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তার মানে আমার দেখো বিডি সমান ডিসি হলো, আর তোমার এই যে কোণটা এডিটা যে কোণ উৎপন্ন করেছে বিসি এর উপর, সে দুটো 90 ডিগ্রি। তাহলে এটা কখন পসিবল হয়? একটা সরলরেখার উপর অন্য একটা সরলরেখা লম্ব হয় এবং সরলরেখা দুটির মানে ওই যে বিন্দুতে লম্ব হচ্ছে সেই বিন্দুর দুই পাশের দৈর্ঘ্য পরস্পর যদি সমান হয়, তাহলে আমি তো বলতে পারবো ওই সরলরেখাটা ওই এই বিসি সরলরেখাটাকে তোমার সমান 2 ভাগে ভাগ করেছে। তার মানে আমার 90 ডিগ্রি প্লাস 2 ভাগে ভাগ করেছে, মানে লম্ব সমদ্বিখণ্ড। তাহলে অতএব এও হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ড। ওকে, তাহলে প্রুভড হয়ে গেল। 2000 years later. আমাদের পরের উপপাদ্য বলছে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। মানে ওই যে সংযোজক সরলরেখা মানে দুটো কেন্দ্রের মধ্যে যে সরলরেখাটা আছে তার মধ্যেই স্পর্শবিন্দুটা থাকবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা ছবিটা এঁকে নিই। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, ঠিক আছে? এবার ধরো এরা পি বিন্দুতে ছেদ করেছে, ওকে? তাহলে এই বিন্দু এই ছোট বৃত্তটার ধরো কেন্দ্র বি, এই বড় বৃত্তটার কেন্দ্র এ, ওকে? আমরা কি লিখবো? এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করে।
ওকে, তাহলে প্রমাণ করতে হবে এই বিপিএ একই সরলরেখার মধ্যে আছে, তার মানে এবিপি হচ্ছে সমরেখ। তাহলে সমরেখ আমি যদি প্রমাণ করি, সমরেখ কাকে বলে? যখন তিনটে বিন্দু একসাথে থাকবে, তিনটে বিন্দুকে সমরেখ আমি কখন বলবো? ওই তিনটে বিন্দু যখন একই সরলরেখার উপর অবস্থিত হবে তখন তাকে আমরা সমরেখ বিন্দু বলবো। তাহলে আমার এবিপি যদি সমরেখ প্রমাণ করি খালি আমার প্রমাণটা চলে আসবে ওই সরলরেখার উপর অবস্থিত। এবার অঙ্কন। এপি যোগ করলাম, বিপি যোগ করলাম। এবার দেখো আমরা প্রমাণে চলে যাব। দেখো বৃত্ত দুটি আমার পি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তাহলে এদের যদি আমি এই বৃত্ত দুটির যদি একটা সাধারণ স্পর্শক আঁকি তাহলে সেটা আমার এই পি বিন্দু দিয়ে যাবে, তাই তো? যেহেতু বৃত্ত দুটি পি বিন্দুতে স্পর্শ করে সেহেতু তাদের একটা সাধারণ স্পর্শক আছে। ধরি এই সাধারণ স্পর্শকটা আমি এঁকে নিচ্ছি। হ্যাঁ, এটা ধরো আর, এটা ধরো এস। ওকে, ধরি আর এস হলো সাধারণ স্পর্শক। দেখো এই বি কেন্দ্রীয় বৃত্তটার ক্ষেত্রে আর এস এর উপর তো বিপি লম্ব, আমরা এটা সবাই জানি, আগের উপপাদ্য থেকে করেছি। তাহলে আর এস যদি আমার সাধারণ স্পর্শক হয় তাহলে দেখো অতএব বিপি লম্ব হচ্ছে আর এস। একইভাবে তোমার এপিটাও তো ব্যাসার্ধ এই বৃত্তটার, এ কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এপিটাও আর এস এর উপর লম্ব হবে। অনুরূপভাবে এপি লম্ব তোমার আর এস। ঠিক আছে, দেখো তাহলে আমার এই দুটো রেখা এপি আর বিপি আর এস এর ওপর কোন বিন্দুতে লম্ব? পি বিন্দুতে লম্ব, তাই তো? অতএব এপি ও বিপি আর এস এর পি বিন্দুতে লম্ব, বা একই বিন্দুতে লম্ব। তাই তো? তাহলে এই এপি আর বিপি আমার একটা সরলরেখার মধ্যে অবস্থিত। এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত। বা এর থেকে আমরা কি বলতে পারি? এপি বি হচ্ছে সমরেখ। এইটা কেন বললাম বলতো? দেখো একই বিন্দুতে যদি লম্ব না হয়, এই এটাও তো তোমার 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এইটা যদি এই বিপি সরলরেখাটা যদি বেঁকা থাকতো, এই কোণটা 90 হতো না, এটা যদি একটু বেঁকা থাকতো তাহলে আর তোমার এটাও 90 হতো না। তাহলে এই দুটো কোণ যখন 90 ডিগ্রি, এই টোটাল কোণটা তুমি যদি হিসাব করো তাহলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে পি বিন্দুটা আমি বলতে পারি এ বি রেখাংশের উপর অবস্থিত, তার মানে এ বিপি একটাই সরলরেখা, তাই আমি এটা বললাম। ঠিক আছে, আমরা তো স্পর্শকের উপপাদ্য বা প্রয়োগগুলো করছি, এবার একটা সাধারণ স্পর্শকেরও আমরা উপপাদ্য করলাম। তো আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। ধরো এই রকম বৃত্ত দুটো
পরস্পরকে স্পর্শ করলো, মানে এইখানে। এটা ধরো এ কেন্দ্রীয় বৃত্ত, এটা ধরো বি কেন্দ্রীয় বৃত্ত। ওকে, তাহলে এইখানটা ধরো এইখানটাতে স্পর্শ করেছে। ওকে, তাহলে এই যে বিন্দুটা স্পর্শ করলো, এই বিন্দুটা তো বৃত্তের বাইরে, এই বিন্দুটা এই বৃত্তের সাপেক্ষেও দেখো বাইরে আছে, তাহলে এইটাকে বলবো আমরা বহিঃস্পর্শ করছে। বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে। ওকে, এবার দেখো আর একটা স্পর্শক হতে পারে। এইরকম একটা বৃত্ত আছে, এটা ধরো বি কেন্দ্রীয় বৃত্ত। এবার আর একটা বৃত্ত এইরকম করে ভেতরে স্পর্শ করেছে। এইখানটা ধরো স্পর্শ করেছে, এটা পি আর এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই স্পর্শটাকে আমরা কি বলবো? অন্তঃস্পর্শ। ঠিক আছে, তাহলে বহিঃস্পর্শ করলে আমার এরকম চিত্র হবে, আর অন্তঃস্পর্শ করলে ওই বড় বৃত্তটার ভেতরে হবে। ঠিক আছে, এবার এখানে যদি আমাকে বলে এ ও বি এর দূরত্ব কত, তাহলে আমি কি লিখবো? এ আর বি এর মধ্যে দূরত্ব মানে এটা তো পি বিন্দুতে ছেদ করেছে, এপি প্লাস পিবি, তাহলে এপি প্লাস বিপি হলো কেন্দ্রের মধ্যে দূরত্ব। তাই তো, এবার এপিটা কি? এপিটা এর ব্যাসার্ধ, মানে এ বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। আর বিপিটা তোমার কি? বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তার মানে যদি বৃত্ত দুটি তোমার বহিঃস্পর্শ করে, তাহলে ওদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা হবে তাদের ব্যাসার্ধের যোগফল। ওকে, এবার তাহলে আমরা অন্তঃব্যাসার্ধ করে নিই, অন্তঃস্পর্শটার ক্ষেত্রে করে নিই। এখানে যদি বলে তোমার এ বি এর মধ্যে দূরত্ব কি হবে, এ বি এর মধ্যে দূরত্ব কত, কত হবে? দেখো বিপিটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব তো এই মাঝের টুকু, এ আর বি এর মধ্যে, তাহলে এই বিপি থেকে যদি এপি বাদ দিয়ে দাও, এই টোটালটা থেকে যদি এপি বাদ দিয়ে দাও, তাহলে এটা পড়ে থাকে, তাহলে দূরত্ব হবে বিপি মাইনাস এপি। তার মানে এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ দৈর্ঘ্যের তোমার অন্তরই হবে এই এ বি এর মধ্যে দূরত্ব। তাহলে ব্যাসার্ধ দ্বয়ের দৈর্ঘ্যের অন্তর বা বিয়োগফল। ওকে, তার মানে বহিঃস্পর্শ করলে আমার ব্যাসার্ধ দুটো দৈর্ঘ্য যোগ হবে, আর অন্তঃস্পর্শ করলে আমার ব্যাসার্ধ দুটো বিয়োগ হবে, তাহলে আমরা কেন্দ্রের মধ্যে দূরত্ব পাবো। তোমার এখানে একটা প্রয়োগ দিয়েছে, ও কিন্তু বৃত্তের বলছে এবি একটা ব্যাস, এবি ব্যাসের দুই প্রান্ত বিন্দু এ আর বি বৃত্তের দুটি স্পর্শক বৃত্তের অপর একটি বিন্দু টি থেকে, মানে টি থেকেও একটা স্পর্শক আঁকা হয়েছে, অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করে। এখানে এই স্পর্শকটাকে পি বিন্দুতে ছেদ করছে, এই স্পর্শকটাকে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করো পি ও কিউ, মানে পি ও কিউ এই কোণটা, এই মাঝের কোণটা যেটা হবে সেটা তোমার 90 ডিগ্রি। এই ও কেন্দ্রীয় বৃত্তের এই এ বিটা ব্যাস,
এই দুটো স্পর্শক, এই দুটোর আমি নাম দিয়ে দেখি, আরএস, এটা ইউভি, তাই তো? ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক ইউভি ও আরএস। ওকে, এবি হলো ব্যাস। তাহলে ব্যাসের দুই প্রান্ত বিন্দু থেকে যখন আমি দুটো স্পর্শক আঁকবো তারা পরস্পর সমান্তরাল হবে, এটা আমরা আগেই জেনেছি। অতএব ইউভি সমান্তরাল হচ্ছে আরএস। ওকে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে তোমার কোণ পিও কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার আমরা অঙ্কন করে নেব। অঙ্কন কি করব? পিও যোগ করব, পি কিউ যোগ করব, ওকে, আর ও টি যোগ করব। ঠিক আছে, তাহলে পিও ও কিউ আর ওটি যুক্ত করা হলো। ওকে, এবার দেখো আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে দেখো আমার এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে তোমার একটা স্পর্শ করেছে, আবার টি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে যদি পি কে আমি বহিস্থ বিন্দু ধরি, পি যদি বহিস্থ বিন্দু হয় তাহলে এপি সমান পিটি, আমরা এটা পাই। আবার এই কোণটা সমান এই কোণটা আমরা আগেতেই শিখেছি। ঠিক আছে, তাহলে আমরা করে নিই। এবার পি বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্র বৃত্তের দুটি স্পর্শক এ ও টি বিন্দুতে ছেদ করে। তাহলে অতএব পি এ সমান পিটি এবং কোণ এপিও সমান কোণ ওপিটি। ওকে, আবার একইভাবে তোমার এইটা যদি দেখো, এই বি বিন্দু আর টি বিন্দু, একইভাবে এই কিউটা তখন আমার বহিস্থ বিন্দু, তাই তো? একইভাবে কিউ বিন্দু থেকে দুটি স্পর্শক বি ও টি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে। এখানে ছেদ লিখো না, এখানে স্পর্শ করে। ও টি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো? বি কিউ সমান কিউটি, আর তোমার এই কোণটা সমানই এই কোণটা, তাহলে ও কিউটি সমান হচ্ছে কোণ ও কিউবি। তাহলে এই দুটো আমরা পেয়ে যাই। আমরা পেলাম, দেখো এপিও সমান ওপিটি। তাহলে এটা থেকে একটা জিনিস লেখা যায়, এইটাকে তো আমার এই কোণ দুটো সমান মানে দুভাগে ভাগ করেছে পিওটা, অতএব কোণ ওপিটি, ওপিটি তোমার হাফ অফ কোণ এই টোটাল কোণটা এপিটি। এটা এক নাম্বার দাও। আবার এইটা থেকে আমি কি পাই? এটা থেকে পাই এই টোটাল কোণটা বিকিউটি, সরি তোমার হচ্ছে এই কোণটা কি মান? ও কিউটি। ও কিউটি সমান হচ্ছে হাফ কোণ তোমার টোটাল কোণটা কত? টোটাল কোণটা বি কিউটি। এটা তুমি 2 নম্বর দাও। এই ইউবি সমান্তরাল তো আরএস, তার মানে অতএব এপি সমান্তরাল বি কিউ, আবার পি কিউ হচ্ছে ভেদক। তাহলে আমরা কি পাই? এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি।
অতএব কোণ এ পি টি প্লাস কোণ তোমার বি কিউ টি সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা 3 নাম্বার নাম দাও। ঠিক আছে, এবারে আমরা এই দুটোকে যোগ করবো, 1 আর 2 কে যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই কি পাই? দেখো কোণ ও পি টি প্লাস কোণ ও কিউ টি সমান হচ্ছে হাফ, আমি কমন নিয়ে নিলাম, কোণ তোমার এপিটি প্লাস কোণ বিকিউটি সমান হচ্ছে হাফ কোণ 180, তার মানে তোমার 90 ডিগ্রি। তাহলে ওপিটি ও পিটি মানে এই কোণটা প্লাস ও কিউটি এই কোণটা তোমার দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলো, তাই তো? তাহলে এবার দেখো আমি এইখানে করছি। এবার তাহলে আমি যদি পিও কিউ ত্রিভুজটা নিই, ত্রিভুজ পিও কিউ থেকে পাই, দেখো আমার ত্রিভুজের এই তিনটে কোণ, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণের সমষ্টি আমি 90 পেয়েছি। তাহলে এই কোণের মানটা কত হবে? তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি মানে 90 ডিগ্রি। তাহলে কোণ পি ও কিউ সমান 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি কত আমি পেলাম? 90 ডিগ্রি। 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পি ও কিউ আমার 90 ডিগ্রি চলে এলো। দেখো এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল, তার মানে প্রুফ। ওকে, দেখো এখানে আমার প্রয়োগটা কি দিয়েছে, বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার পরিলিখিত একটা তোমার চতুর্ভুজ হচ্ছে এবিসিডি। এবিসিডি আমার দেখো বাইরের দিকে যে চতুর্ভুজটা হয় তাকে আমি পরিলিখিত চতুর্ভুজ বলি, তাই এটা আমার একটা পরিলিখিত চতুর্ভুজ। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এবি প্লাস সিডি মানে এই দুটো যোগফল সমান হচ্ছে বিসি প্লাস এডি। ওকে, তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ কি? এবিসিডি, যা বৃত্তকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি সমান হচ্ছে বিসি প্লাস ডিএ। ওকে, তাহলে আমি প্রমাণটা করি। দেখো আমার তো অকেন্দ্রীয় বৃত্তের যদি তুমি এটাকে একটা বহিস্থ বিন্দু ধরো, তাহলে এএস আর এপি এ দুটো স্পর্শক। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি এস ও এপি। তাহলে এই দুটো স্পর্শক হলে এস সমান এপি হবে, এটা আমরা জানি আগের উপপাদ্য থেকে করেছি। তো এস সমান এপি। ওকে, তাহলে অনুরূপে একইভাবে আমরা বলতে পারি বি যদি বহিস্থ বিন্দু হয়, বিপি আর বিকিউ, বিকিউ আর বিপি এই দুটো আমার সমান দৈর্ঘ্যের হবে। বিকিউ সমান হচ্ছে বিপি। আবার সি যদি আমার বহিস্থ বিন্দু হয়, সিআর আর সি কিউ আমার একই সমান দৈর্ঘ্যের হবে, সি কিউ সমান হচ্ছে সিআর। আবার ডি যদি আমার বহিস্থ বিন্দু হয়, তাহলে ডিএস আর ডিআর সমান দৈর্ঘ্যের হবে, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ডিআর। এবারে এবি প্লাস সিডি এলএইচএসটা আমি ধরে নিচ্ছি, মানে লেফট হ্যান্ড সাইড আমি ধরে নিচ্ছি বা বাম পক্ষ। ওকে, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে? এবি প্লাস সিডি। তাহলে এবি সমান আমি কি লিখতে পারি? এপি প্লাস পিবি বা পিপি, তার মানে এপি প্লাস বিপি। ওকে, এবার সিডি সমান আমি কি লিখতে পারি?
CR প্লাস DR, CR প্লাস DR। ওকে, দেখো আমি এই বিপি আর তোমার সিআর এই দুটোর মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে আমি দেখো লিখছি এপি প্লাস বিপি সমান আমার কি আছে বিকিউ, প্লাস সিআর সমান আমার কি আছে সিকিউ প্লাস ডিআর। এবার তাহলে বিকিউ আর সিকিউ এই দুটো আমি কি পেলাম, তাহলে এপি প্লাস বিকিউ প্লাস সিকিউ আমার কি আছে বিসি, তাই তো, প্লাস ডিআর, এপি প্লাস ডিআর। আচ্ছা, তাহলে এপির মানটা আমরা বসাই, এপি সমান কি পেয়েছিলাম এএস, বিসি কে আমি পরে লিখবো, এখানে আমি বিসি লিখে নিলাম। এবার ডিআর সমান আমি কত পেয়েছিলাম ডিএস, তাই তো। তাহলে এএস আর ডিএস যোগ করে আমি কি পাই এডি, মানে এডি প্লাস বিসি, তার মানে হয় বিসি প্লাস এডি বা ডিএ, তাই তো। তাহলে আমার সমানই আর এইচ এস প্রুভ হয়ে গেল। তোমার এখানে একটা বড় তোমাকে প্রয়োগ দিয়েছে, এটা তোমাকে করতে হবে। পি কিউব কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, মানে বাইরের দিকে আমার ইয়ে করেছে, এই এ বিন্দুটাতে স্পর্শ করেছে। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক বৃত্তটিকে আর ও এস বিন্দুতে স্পর্শ করে। এই স্পর্শকটা হলো আমার একটা সাধারণ সরল স্পর্শক। তো এটা দেখো এই বৃত্তকে আর বিন্দুতে, এই বৃত্তটাকে এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার তাহলে আমার প্রমাণ করতে হবে এ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক, এই যে এটিটা হচ্ছে আমার সাধারণ স্পর্শক। তাহলে আর এস কে টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, মানে টি বিন্দুতে আর টি সমান টিএস, তার মানে অর্ধেক করেছে, ঠিক আছে। এটা আমার প্রমাণ করতে হবে। আর আর এ এস মানে আর এ এস এই কোণটা তোমার এক সমকোণ তোমাকে প্রমাণ করতে হবে। এবার বলেছে যদি পিটি ও কিউটি, মানে পিটি আমার কোনটা এই পিটি আর কিউটি এ আর কে তোমার এ আর ও এ এস কে, মানে এই এ আর এই রেখাটা এ এস কে তোমার সি আর বি বিন্দুতে ছেদ করেছে। দেখো যদি ছেদ করে তাহলে এ বি টি সি এটা একটা আয়তক্ষেত্র হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও আমাকে এই তিনটে প্রমাণ করতে হবে। আমি ডাইরেক্ট প্রমাণে যাচ্ছি। একটা জিনিস দেখছি, এই টি বিন্দুটা যদি আমার বহিস্থ বিন্দু হয়, তাহলে এই বৃত্তটার ওপর, মানে এই পি কেন্দ্রীয় বৃত্তের ওপর টি আর টি এ দুটো স্পর্শক হবে, তাই তো। টি আরটা দুটো স্পর্শক হবে, তাহলে টি আর সমান টি এ হবে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, পি কেন্দ্রীয় বৃত্তের টি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক টি আর ও টি এ, তাহলে অতএব টি আর ইজ ইকুয়াল টু টি এ, তাই তো। আবার সেম এটার ক্ষেত্রেও লেখা যায় টি এস সমান টি এ। অনুরূপভাবে টি এস ইজ ইকুয়াল টু টি এ, তাহলে এটা যদি আমার 1 হয়, এটা যদি 2 হয়, 1 আর 2 থেকে আমি কি পাই টি আর ইজ ইকুয়াল টু টি এ, টি এস ইজ ইকুয়াল টু টি এ, তাহলে অতএব টি আর ইজ ইকুয়াল টু টি এস। তাহলে এই দুটো আমার এই আর এস রেখাটা তোমার টি বিন্দুতে অর্ধেক, এটার মানে এই এটি রেখাটা
আরএস কে টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব এটি আরএস কে টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার 1 নাম্বারটা দেখো প্রুভড। এবার দেখো ত্রিভুজ এটিআর থেকে কি পাই, এই কোণটা সমান তো এই কোণটা, তাহলে কোণ টি আর এ সমান কোণ টি আর, এটা তুমি 3 নম্বর দাও। টি এ এস ত্রিভুজ টি এ এস থেকে কি পাই, এই কোণটা সমান এই কোণটা, মানে টি এস এ সমান কোণ, এটা 4 নাম্বার দাও। ঠিক আছে, এবার আমি যদি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ আর এ এস থেকে পাই কি পাই, কোণ টি আর এ প্লাস কোণ টি এস এ প্লাস কোণ আর এ এস 180 ডিগ্রি, তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়। এবার দেখো আর এ এস, এই কোণটার মান আমরা দেখো লিখতে পারি কোণ টি আর এ প্লাস কোণ টি এস এ প্লাস কোণ আর এস সমান আমার কি আর এ টি, তার মানে টি এ আর প্লাস কোণ টি এ এস সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? মানে এইটা এইটা এইটা, তার মানে এইটা 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 এইটা, এই চারটে কোণ মিলে আমার 180 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, টি আর এ সমান আমার কি আছে টি এ আর টি এস এর সমান কি আছে টি এ এস প্লাস কোণ টি এ আর প্লাস কোণ টি এ এস সমানই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো থেকে আমার কি লেখা যায়, টু কোণ, দেখো দুটো কোণ টি এ আর আছে, টি এ আর প্লাস কোণ টি এ এস সমান 180 ডিগ্রি, বা কোণ টি এ আর প্লাস কোণ টি এ এস সমান হচ্ছে 180/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টি এ আর এই কোণটা প্লাস টি এ এস মানে এই কোণটা 90 ডিগ্রি হলো, তার মানে আর এস, অতএব কোণ আর এ এস এই দুটো কোণের সমষ্টি তো আর এস, আর এসটা আমার 90 ডিগ্রি হলো, মানে এই টোটাল কোণটা তোমার 90 ডিগ্রি হলো। ওকে, তাহলে আর এস এক সমকোণ আমার 2 নম্বর প্রমাণ হয়ে গেল। ওকে, এবার আমাকে ওপরটা একটু মুছতে হবে। এবার দেখো ত্রিভুজ এটিআর ও ত্রিভুজ এটা কি এটিএস থেকে পাই কি পাই, দেখো আমরা আগেরটাতেই প্রমাণ করেছিলাম, এই তোমার টি টিবিটা এস এর লম্ব সমদ্বিখণ্ড, তার মানে টিবি লম্ব হচ্ছে এস, তার মানে এই কোণ এইটা মানে টিবি এ সমান হচ্ছে 90 ডিগ্রি, আবার কোণ আবার এই দিকেও দেখো টিসি লম্ব হচ্ছে তোমার আর এ, তাহলে কোণ এই কোণটা টিসি এ সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ আমি 90 ডিগ্রি করে পেলাম। এবার দেখো এই যে এবিসিডি এবিটিসি চতুর্ভুজের এই কোণটা সিএবি সমান 90 ডিগ্রি, এটা আমরা আগেই পেয়েছি, কারণ আর এস সমান আর এস, এই কোণটাই আর এস ছিল, এটা 90 ডিগ্রি, তাই তো? এবার তাহলে এই চতুর্ভুজটা এই কোণটা কত হবে, তাহলে অতএব
এবিসিডি চতুর্ভুজের সিটিবি সমান হচ্ছে 360 মাইনাস এই দুটো কোণ 90 90 পেয়েছি মানে 180 প্লাস এইটাও 90 মানে 270। তাহলে 360 থেকে 270 বিয়োগ দিলে 90 ডিগ্রি হয়। তাহলে দেখো বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে যেহেতু এবিটিসি এর বিপরীত কোণগুলি সমান, সেহেতু এবিটিসি একটি সামান্তরিক। আবার সামান্তরিকের তোমার প্রতিটা কোণই 90 ডিগ্রি করে বলেছে, তাহলে সামান্তরিকটি একটা আয়তক্ষেত্র। অতএব যেহেতু সামান্তরিকের কোণগুলি সমকোণ, সেহেতু এটি আয়তক্ষেত্র। তাহলে আমার 3 নম্বর প্রমাণ হয়ে গেল। আজকে আমাদের ক্লাস এত দূরই। তো আমি বলেছিলাম এই শেষে এসে একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কথা বলবো, ভাইটাল কথা। সেটা হচ্ছে দেখো, প্রতিটা চ্যাপ্টারের পর আমাদের একটা করে অনুশীলনী থাকে, আর যেটা তোমাদের বইয়ের ভাষায় বলতে পারো তোমরা কোষে দেখি। এই কোষে দেখি তুমি ভাববে হয়তো যে কোষে দেখি তো করাচ্ছে না, তাহলে আমরা কি করে অনুশীলনী অঙ্কগুলো করব। দেখো, একটা চ্যাপ্টার যখন তোমার করানো হচ্ছে, আমাদের পুরোপুরি কিন্তু কনসেপ্ট ওভারভিউ একটা স্টাডি সেন্টার, মানে তোমার কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। আমার নিজের ব্যক্তিগত ধারণা যে কারোর যদি একটা জিনিসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, সে যদি একবার বুঝে যায়, তাহলে পৃথিবীতে হেন কোনো জিনিস নেই যে সে পারবে না। ঠিক আছে? তো আমাদের দেখো, আমরা প্রত্যেকটা উপপাদ্য, প্রয়োগ, সমস্ত কিছু এবং উদাহরণের যা যা অঙ্ক থাকে সব আমরা ধরে ধরে করাই। তো ইউটিউবে এই ফার্স্ট একটা কোনো মানে স্টাডি সেন্টার যারা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করায় এবং প্রত্যেকটা পয়েন্ট বোঝায়। তো কনসেপ্ট এখানে ক্লিয়ার হওয়া দরকার। সুতরাং কোনোদিন কোষে দেখি বা উদাহরণ মানে অনুশীলনী নিয়ে পড়ে থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার করো, পৃথিবীতে সব কিছু ক্লিয়ার। ওকে, তো আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের দিনে আমাদের আবার নতুন চ্যাপ্টার নিয়ে আমাদের স্টার্ট হবে। আমাদের পার্ট 2 এই ক্লাসটা শেষ ছিল। তো এই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং লাইক বাটন ও বেল আইকন ক্লিক করে রাখো, আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পাবে। আর সঙ্গে সঙ্গে লাইক শেয়ার অবশ্যই করো, কারণ তোমাদের এই শেয়ারে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।